সুধী দর্শকবৃন্দ, আজকে আমি ফরাসি পর্যটক বার্নিয়ার মোগল ভারতের দারিদ্র্য নিয়ে যা বলেছেন সেটি বলবো। মূল আলোচনায় আসার পূর্বে আমি ফরাসি পর্যটক বার্নিয়ারের জীবনী সংক্ষেপে বলছি। ফরাসি পর্যটক বার্নিয়ার 1620 সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। তার পিতামাতা কৃষক ছিলেন। শৈশবকাল থেকে তিনি ভ্রমণের বিষয়ে আগ্রহী ছিলেন। 1658 সালে তিনি ভারতে আসেন। ভারতে আসার পর তিনি মোগল সম্রাট ঔরঙ্গজেবের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে তিনি কাজ করেন এবং ভারতবর্ষে ভ্রমণ করেন। 1670 সালে তিনি ফ্রান্সে ফিরে যান। 1672 সালে তিনি তার ভ্রমণ কাহিনীর উপর ভিত্তি করে ট্রাভেলস অফ দি মুঘল এম্পায়ার বইটি রচনা করেন, যা তৎকালীন ইউরোপে আলোড়ন সৃষ্টি করেছিল। 1688 সালে তিনি ফ্রান্সে মৃত্যুবরণ করেন। সুধী দর্শকবৃন্দ, আজকে আমি ফরাসি পর্যটক ফ্রান্সিস বার্নিয়ার মুঘল ভারতের দারিদ্র্যর কারণ নিয়ে তার ট্রাভেলস অফ দি মুঘল এম্পায়ার বইয়ে যে বিশ্লেষণটি বলেছেন সেটি বলছি। অবশেষে আমি কথা বলতে চাই যে যদিও মোগল সাম্রাজ্যর সোনার উপর ও সম্পদের আদি অন্ত নেই, তাহলেও সোনা যে অন্য দেশের তুলনায় মোগলদের খুব বেশি আছে তা মনে হয় না, এবং হিন্দুস্তানের লোকদের দেখলে মনে হয় তারা অন্যান্য দেশের তুলনায় বেশি দরিদ্র। মনে করার কারণ আছে। প্রথম কারণ হলো সোনা অনেক পরিমাণে গলিয়ে নষ্ট করে ফেলা হয়, অর্থাৎ সোনা গলিয়ে মেয়েদের নানা রকম অলংকার তৈরি করা হয় এবং হাত পা মাথা গলা নাক কান সর্বত্র অলঙ্কৃত করার জন্য সোনা অপচয় করা হয়। সোনা থেকে নানা রকম জরি ও জালিদা তৈরি করা হয়। সেই সব সোনার জরি দেওয়া পাগড়ি, পোশাক ইত্যাদি দেহের শোভাবর্ধন করে। এইভাবে কতটা পরিমাণে সোনা যে হিন্দুস্তানে অপব্যবহার করা হয় তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমির উমরা থেকে আরম্ভ করে সাধারণ কর্মচারী পর্যন্ত সকলে গিনতি করা অলংকার ব্যবহার করেন। সাধারণ মানুষরা পর্যন্ত স্ত্রী পুত্রকে স্বর্ণালঙ্কারে ভূষিত করার জন্য উদ্গ্রীব। অনাহারে ও অর্ধাহারে থেকেও ভারতবর্ষে সোনার গহনা পরার লোভ ও অভ্যাস খুব প্রবল। এর পরের কারণ হলো সম্রাট দেশের সমস্ত সম্পত্তির মালিক, বিশেষ করে ভূসম্পত্তির। সামরিক কর্মচারীদের বেতন হিসেবে তিনি ভূসম্পত্তি দান করতেন। তাকে জায়গির বলে, যেমন তুর্কিতে বলে তিময়। এই জায়গির থেকে তারা তাদের ন্যায্য বেতন আয় করেন। প্রাদেশিক সুবাদারদেরও জায়গির দেওয়া হয়, শুধু বেতনের জন্য নয়, সৈন্য সামন্তদের জন্য। একমাত্র শর্ত হলো যে বাৎসরিক বাড়তি রাজস্ব যা আয় হবে সেটা সম্রাটকে দেওয়া লাগবে। যেসব সম্পত্তির জায়গির দেওয়া হয় না সেগুলো সম্রাটের নিজস্ব আয়ত্তে থাকে এবং তিনি রাজস্ব আদায়কারী জমিদার ও চৌধুরী নিয়োগ করে তার রাজস্ব আদায় করেন। এই ভূসম্পত্তির অধিকারী যারা হন সুবাদার, জায়গিরদার ও জমিদার, তারা প্রজাদের একমাত্র হর্তা কর্তা বিধাতা হয়ে যান। চাষিদের উপর তাদের পরিপূর্ণ কর্তৃত্ব বজায় থাকে, এমনকি নগর ও গ্রামের বণিক শ্রেণী ও কারিগরদের উপরেও। এই কর্তৃত্ব ও আধিপত্য তারা যে কি নির্মমভাবে প্রয়োগ করে নিষ্ঠুর অত্যাচারীর মতন, তা কল্পনা করা যায় না। এই অত্যাচার ও উৎপীড়নের বিরুদ্ধে অভিযোগ করার কোনো উপায় নেই, কারণ যিনি রক্ষক তিনি ভক্ষক। এমন কোনো নিরপেক্ষ কর্তৃপক্ষ কেউ নেই যার কাছে তার অভিযোগ পেশ করতে পারে। আমাদের দেশের ফ্রান্সের মতন হিন্দুস্তানে পার্লামেন্ট নেই, আইনসভা নেই, আদালতে বিচারক নেই, অর্থাৎ এমন কিছু নেই যার সাহায্যে এই নিষ্ঠুর অত্যাচারীদের বর্বরতার প্রতিকার করা যেতে পারে। কিছু নেই, কেউ নেই, আছে শুধু কাজী সাহেব। কিন্তু কাজীর বিচার ব্যবস্থাও তেমনি।
কেউ কেউ কাজীর কাছে জনসাধারণের সুবিচারের কোনো আশা করে না। রাষ্ট্রীয় কর্তব্য ও দায়িত্বের এই চরম লজ্জাকর অপব্যবহার কেবল রাজধানীতে দিল্লি, আগ্রা বা রাজধানীর কাছাকাছি নগরে ও বন্দরে একটু অল্প দেখা যায়, কারণ নিদারুণ কোনো অন্যায় বা অত্যাচার এসব স্থানে ঘটলে সম্রাটের কর্ণগোচর হতে দেরি হয় না। এই অবস্থাকে আমরা দাসত্ব ছাড়া আর কি বলতে পারি? এই দাসত্বই হলো হিন্দুস্তানের প্রগতির পথে বড় অন্তরায়। ব্যবসা বাণিজ্য, আর্থিক অবস্থা, ব্যক্তিগত জীবনধারা, আচার ব্যবহার সব কিছু এই কারণে এত অনুন্নত বলে মনে হয়। ব্যবসা বাণিজ্যেও বণিক শ্রেণী বিশেষ কোনো উৎসাহ পান না, কারণ বাণিজ্যে লক্ষ্মী লাভ ঘটলে আশার চেয়ে আতঙ্কের সম্ভাবনা থাকে। প্রতিবেশী স্বেচ্ছাচারী, তার ক্ষমতা ও ঐশ্বর্য দম্ভে সার্থক ব্যবসায়ীর সর্বনাশ করার চেষ্টা করেন সব দিক দিয়ে, এবং কিছুতেই অন্য আরেকজনের ঐশ্বর্যের প্রতিপত্তি সহ্য করেন না। সুতরাং হিন্দুস্তানের বণিক শ্রেণী ও বাণিজ্যর কোনো ক্রমোন্নতি নেই, কোনো প্রসার ও প্রগতি নেই। তাছাড়াও হিন্দুস্তানের আরও একটি বৈশিষ্ট্য আছে, যদি কেউ ধন উপার্জন করেন তাহলে তিনি কখনো ব্যক্তিগত ভোগ বিলাসের জন্য এক কর্পদকও খরচ করেন না। তারা ঘরবাড়ি, পোশাক পরিচ্ছদ, আসবাবপত্র সব একরকম থাকে, কখনো বদলায় না, এবং তা দেখে বোঝবার উপায় নেই যে তার ধন দৌলত আছে। কৃপণতাই হিন্দুস্তানের চারিত্রিক বৈশিষ্ট্য। এদিকে ক্রমে তার সোনারূপ মজুদ হতে থাকে এবং মাটির গভীর তলদেশে স্তূপকারে সমাধিস্থ হয়ে আত্মগোপন করে থাকে। ধনী কৃষক, ধনী কারিগর, ধনী বণিক সকলের ঠিক একই রকম মনোবৃত্তি। মুসলমান বা হিন্দু সম্প্রদায় যেই হোক না কেন, তিনি সাধারণত হিন্দুস্তানের বণিক শ্রেণী বলতে হিন্দুদেরই বোঝায়, কারণ হিন্দুরাই ব্যবসা বাণিজ্য দিয়ে নানা উপায়ে অর্থ সঞ্চয় করে। তাদের ধারণা বা বিশ্বাস যে উপার্জিত অর্থ একইভাবে সঞ্চয় করে রাখলে পরলোকে পরমাত্মার সদ্গতি হয়, অর্থাৎ অর্থ ও পরমার্থ তাদের কাছে এক পদার্থ। মুষ্টিমেয় একদল লোক যারা সম্রাট বা আমির ওমরাদের আওতায় থাকেন, তারাই কেবল ভোগ বিলাসের জন্য ব্যয় করেন এবং বাইরে দিন দরিদ্র সেজে থাকেন না। আমার দৃঢ় বিশ্বাস, সোনা রূপা এইভাবে মজুত করে রাখার অভ্যাস, যুক্তিহীন মিতব্যয়িতা এবং খরচ না করে টাকা জমিয়ে রাখার প্রবৃত্তির জন্যই হিন্দুস্তানের দারিদ্র্য এত বেশি। উপার্জিত অর্থ দিয়ে লেনদেন না করে যদি তা সঞ্চয় করে রাখা হয়, তাহলে পর্যাপ্ত ধন সম্পদ থাকা সত্ত্বেও কোনো দেশের দারিদ্র্য দূর হতে পারে না। সম্রাট যদি সমস্ত ভূসম্পত্তির মালিক না হতেন এবং সম্পত্তির ব্যক্তিগত অধিকার যদি স্বীকৃত হতো, তাহলে কি হিন্দুস্তানের আরও অনেক বেশি উন্নতি হতো? এই প্রশ্ন নিয়ে আমি গভীরভাবে চিন্তা করছি। ইউরোপের যেসব রাষ্ট্রে সম্পত্তির ব্যক্তিগত অধিকার আছে এবং যেসব রাষ্ট্রের নেই, তাদের অবস্থা যদি তুলনা করা হয়, আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ব্যক্তিগত সম্পত্তির অধিকার স্বীকার না করলে রাষ্ট্রের মারাত্মক ক্ষতি হবে। পূর্ব আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি হিন্দুস্তানের সোনারূপা কিভাবে জায়গিরদার, সুবেদার ও জমিদার গোপন সিন্ধুকে মজুত করে ফেলেন এবং বহির্জগতের লেনদেনের ক্ষেত্র থেকে সরিয়ে ফেলে আত্মসাৎ করেন। তাদের এই নিষ্ঠুরতার কোনো যুক্তি নেই। জায়গিরদার, জমিদারের এই নিষ্ঠুরতা সংহত করার ক্ষমতা সম্রাটের পর্যন্ত নেই, একমাত্র রাজধানীর কাছাকাছি অঞ্চল ছাড়া। সুতরাং রাজধানী থেকে দূরে এক অঞ্চলের কর্তৃত্ব নিয়ে এরা স্বেচ্ছাচার করতে থাকেন এবং তার অধিকাংশই সম্রাটের কর্ণগোচর হয় না। সুতরাং স্বেচ্ছাচারিতার সীমাও থাকে না। এই স্বেচ্ছাচারের মধ্যে এমন কদর্য সীমা ছাড়িয়ে যায় যে চাষি ও কারিগররা দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সংস্থান করতে পারে না এবং না পারার মধ্যে অনাহার নিদারুণ কষ্টের মধ্যে নীরব মৃত্যুবরণ করে। এই স্বেচ্ছাচারিতার জন্য দরিদ্র চাষিদের বংশবৃদ্ধি হয় না এবং ভবিষ্যৎ বংশধরদের তারা মৃত্যুর মুখে ঠেলে দিয়ে যায়। অনেক সময় তারা গ্রাম ছেড়ে গ্রামান্তরে চলে যায়।
উদার আচরণের প্রত্যাশায় অথবা সেনাবাহিনীতে যোগদান করে। চাষাবাদ সম্বন্ধে তাদের বিশেষ কোনো উৎসাহ বা আগ্রহ থাকে না। চাষিদের নেহাত বাধ্য হয়ে করতে হয় তাই করে। সাধারণ চাষিদের পক্ষে জলসেচের জন্য খাল, নালা ইত্যাদি খনন করা সম্ভব নয়, চাষিদের সামর্থ্যের মধ্যে আসে না। সুতরাং জলসেচন ব্যবস্থার অভাবের জন্য কৃষিকাজের প্রচণ্ড ক্ষতি হয় এবং যথেষ্ট আবাদি জমি অনাবাদি রয়ে যায়। দেশের বসতবাড়ির অবস্থা অত্যন্ত শোচনীয়। সবই জরাজীর্ণ এবং নতুন করে তৈরি করার সঙ্গতিও খুব অল্প লোকের আছেন। মনে হয় হিন্দুস্তানের চাষি ও সাধারণ লোকের মনে একই প্রশ্ন জাগে, কেন আমি একজন স্বেচ্ছাচারী জায়গিরদার বা জমিদারের জন্য হাড় ভাঙা খাটুনি খাটব? খাটুনির সার্থকতা কি? যে কোনো দিন আমার সম্পত্তি ও অর্জিত ধন যদি খেয়ালখুশির বশে স্বেচ্ছাচারী প্রভুর কবলিত হতে পারে, তাহলে এই মেহনতের মূল্য কি? জীবনের সামান্যতম নিরাপত্তা নেই যেখানে, সেখানে মেহনতের সার্থকতা নেই। সুতরাং যেভাবে হোক জীবনের কটা দিন কাটিয়ে নিতে পারলেই হলো। ফসল ফলিয়ে সম্পদ বাড়িয়ে লাভ কি? এই ধরনের প্রশ্ন রাজস্ব আদায়কারী জমিদারদের মনেও জাগে। তারা ভাবেন, দেশের অবস্থা, জমিজমার অবস্থা কি হচ্ছে না হচ্ছে তা নিয়েই চিন্তা করে লাভ কি? তার জন্য আমাদের অর্থ ব্যয় করাও অর্থহীন। কেনই বা আমরা জমির উন্নতির জন্য, ফসল ও সম্পদ বৃদ্ধির জন্য অর্থ ব্যয় করব? যে কোনো দিন সম্রাটের মর্জি অনুযায়ী আমাদের সমস্ত অধিকার অপহৃত হতে পারে, আমরা সাধারণ প্রজা বলে গণ্য হতে পারি। তাই যদি হয়, আমাদের সুকাজের সুফল যে আমাদের বংশধররা উত্তরাধিকার সূত্রে ভোগ করবে তার কোনো নিশ্চয়তা নেই। আমরা ক্ষণিকের রাজা যখন আমরা, তখন প্রজাদের শোষণ করে যতদূর সম্ভব অর্থ রোজগার ভালো। তাতে যদি প্রজারা অনাহারে মরে বা ভিটেমাটি ছেড়ে চলে যায়, তাহলে আমাদের কিছু করার নেই, কারণ আমরাই বা কদিন আছি প্রভুত্ব করতে। আজ আছি কাল নেই। দেশের ভবিষ্যৎ, প্রজার কল্যাণ ইত্যাদি গুরুগম্ভীর বিষয় চিন্তা করে আমাদের লাভ কি? যে কদিন পারা যায় আমরা লুটে নেব এবং যখন সব ছেড়ে চলে যাব, তখন এমন ভয়াবহ রিক্ত অবস্থায় রেখে যাব যে জমিদারি যে তখন এমন ভয়াবহ রিক্ত অবস্থায় রেখে যাব জমিদারি যে ভবিষ্যতে সম্রাটের নিযুক্ত অন্য কোনো জমিদার সেখান থেকে আর কিছু শোষণ করতে না পারে। এই কারণেই শুধু হিন্দুস্তানের নয়, এশিয়ার প্রত্যেক রাষ্ট্রের ক্রমিক অবনতি হয়েছে। যে দেশের গভর্নমেন্টের অবস্থা, সেখানে অবনতি ছাড়া উন্নতি হবে কিভাবে? এই অবনতির চিহ্ন হিন্দুস্তানের সর্বত্র দেখা যায়। হিন্দুস্তানের অধিকাংশ নগরের ঘরবাড়ির অবস্থা খুব শোচনীয়। মাটির তৈরি ঘরবাড়ি এবং এরকম পরিত্যক্ত নগরের অভাব নেই সেখানে। জীর্ণ ঘরবাড়ির ভগ্নস্তূপে পরিণত নগরও অনেক আছে, সেগুলোর অস্তিত্ব আজও আছে। তাদের চেহারা দেখলেই বোঝা যায় ধ্বংসস্তূপে পরিণত হতে আর বেশি দেরি নেই। হিন্দুস্তান অনেক দূরে। হিন্দুস্তানের কথা ছেড়ে দিলেও দেখা যায় যে আরও কাছাকাছি অন্যান্য দেশের অবস্থাও প্রায় একরকম। সেই স্বেচ্ছাচারী রাষ্ট্রীয় শক্তির ধ্বংসলীলা সুস্পষ্ট চিহ্ন সর্বত্র বিরাজমান। আনাতোলিয়া, ফিলিস্তিনে, সর্বত্র একসময় এইসব দেশ ছিল সোনার দেশ। মাটিতে সোনা ফলতো বললেও ভুল হয় না। দিগন্ত বিস্তৃত শস্যশ্যামল ফসল ক্ষেত এইসব দেশের প্রাকৃতিক শোভাবর্ধন করত। এখন সেখানে মরুভূমির অবস্থা বিরাজ করছে। ক্ষেতের দিকে চাইলে কল্পনা করা যায় না যে এককালে সোনা ফলতো এইসব দেশে। যেখানে আবাদ করলে সোনা ফলতো, সেখানে এখন জলা জঙ্গল, কীটপতঙ্গের উপদ্রব হয়েছে এবং মানুষের বসবাসের অযোগ্য স্থান হয়ে উঠেছে। সোনার দেশ মিশরের ইতিহাসও একই করুণ মর্মান্তিক ইতিহাস, অর্থাৎ দাসত্ব ও ক্রমিক অবনতির ইতিহাস। মিশরের 10 ভাগের 1 ভাগ অঞ্চল বিগত 80 বছরের মধ্যে অনাবাদি জমিতে পরিণত হয়েছে। জলসেচনের খালগুলো সংস্কার করা হয়নি এবং করার জন্য কোনো কর্তৃপক্ষই মাথা ঘামাননি। নীল নদের নিয়ন্ত্রণের সমস্যা নিয়েও কেউ মাথা ঘামানোর প্রয়োজন বোধ করেননি। তার ফলে ভাটি অঞ্চলে
প্রতি বৎসর প্রবল বন্যায় ভেসে যায় এবং বালিতে ঢেকে যায়। এই বালির আবরণ পরিষ্কার করা রীতিমতো শ্রমসাধ্য ও ব্যয়সাধ্য বিষয়। কে করবে? শুধু দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।